নমস্কার। আলোর যাত্রায় স্বাগতম। আলোর আবিষ্কার ও প্রযুক্তিগত রূপান্তর যাত্রার 10টি পর্বের এটি তৃতীয় পর্ব, ইসলামী আলোক বিজ্ঞানের স্বর্ণযুগ, দ্য গোল্ডেন এজ অফ অপটিক্স। পূর্ববর্তী পর্বে আমরা দেখেছিলাম আদিম মানব পাথর ঘষে আগুন আবিষ্কার করেছিল, যা পরবর্তী ধ্রুপদী যুগে দার্শনিক পণ্ডিতরা তাদের অনুসন্ধান ও পর্যবেক্ষণের দ্বারা পদ্ধতিগতভাবে প্রাকৃতিক বিশ্বকে বুঝতে শিখিয়েছিল। এই ধারণাগুলি ভবিষ্যতের বৈজ্ঞানিক অন্বেষণের মঞ্চ তৈরি করেছিল, যা ছিল আলোকবিজ্ঞান গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিরন্তর কৌতূহল থেকে জাগে প্রশ্ন, প্রশ্ন থেকে জন্ম নেয় অনুসন্ধান। যুগ যুগ ধরে বিজ্ঞানীদের অনুসন্ধান, একের পর এক ক্ষুদ্র আবিষ্কার বিজ্ঞানকে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে তোলে। এই পর্বে আপনাদের বর্তমান 2024 সাল থেকে 1224 বছর আগে নিয়ে যাব। সময়কাল অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত, যা ছিল 700 বছর বিস্তৃত ইসলামী আলোক বিজ্ঞানের স্বর্ণযুগ। গ্রিক, রোমান, ফার্সি, ভারতীয় এবং চীনা সভ্যতাগুলির দর্শন, বিজ্ঞান এবং গণিতের গুরুত্বপূর্ণ কাজ দ্বারা প্রভাবিত হয়েছিল। এগুলি সংরক্ষণ ও গবেষণা করা শুরু করে, যা তাদের পরীক্ষা নিরীক্ষার ও আবিষ্কার মাধ্যমে সত্যের সন্ধানের দিকে পরিচালিত করেছিল। ফলস্বরূপ গণিত, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, দর্শন, স্থাপত্য ও শিল্পকলার ক্রমবিকাশ দেখতে পাই, যা আলোকবিজ্ঞান অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সময়কাল হিসাবে সাধিত হয়েছিল। ইসলামী স্বর্ণযুগ ছিল বিভিন্ন সংস্কৃতির মধ্যে সমৃদ্ধ আলাপ আলোচনা, বুদ্ধিবৃত্তিক কৌতূহল এবং জ্ঞান আদান প্রদানের একটি সময়। চলুন ইসলামী স্বর্ণযুগ ভ্রমণ করা যাক। ইসলামী বিশ্বের মধ্যে বাগদাদ, কায়রো এবং দামেস্কের মতো শহরগুলি বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান এবং অগ্রগতির কেন্দ্রে পরিণত হয়েছিল, যা বহু পণ্ডিতদের আকর্ষণ করেছিল। এই সময়কালে জ্ঞানচর্চার কেন্দ্রস্থল বাগদাদে হাসান ইবনে আল হায়সাম, এক তরুণ পণ্ডিত, বিজ্ঞানের জগতে এক আলোকোজ্জ্বল যাত্রা শুরু করেন। তিনি বিজ্ঞানকে ধারণাগত তত্ত্বের পরিবর্তে প্রমাণ এবং পরীক্ষা নিরীক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন, যা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রতিষ্ঠান। আলহাজেন বা ইবনুল হাইথাম তার অদম্য কৌতূহল, গভীর পর্যবেক্ষণ আর পরীক্ষা ভিত্তিক গবেষণার জন্য তিনি আধুনিক আলোক বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত। আমাদের মনে প্রায় কিছু সাধারণ প্রশ্ন আসে: আলো কি? কিভাবে গমন করে? আমরা কিভাবে দেখতে পাই? ঠিক একই প্রশ্ন আলহাজেনকে বিচলিত করত, যার উত্তর খুঁজে বের করার জন্য তিনি দীর্ঘ পরীক্ষামূলক বৈজ্ঞানিক অনুসন্ধানে ডুবে যায়। তৎকালীন প্রচলিত বিশ্বাস ছিল, আমাদের চোখ থেকেই আলো উৎপন্ন হয়, যা আমাদের চারপাশের জগৎকে আলোকিত করে, যা তিনি মেনে নেননি। এই তত্ত্বকে পরিবর্তন করে পরীক্ষা দ্বারা দৃষ্টি অর্থাৎ ভিশন, একটি বিপ্লবী ধারণা প্রমাণিত করেন। তিনি বলেন, আলোকরশ্মি বস্তু থেকে সরল পথে ভ্রমণ করে আমাদের চোখে পৌঁছায় এবং মস্তিষ্কে দৃশ্যমান রূপ ধারণ করে। আলো যে সরলরেখায় ভ্রমণ করে তা বহু প্রাচীন কাল থেকেই দার্শনিকরা বলেছিলেন, কিন্তু প্রথম ইবনুল হাইথাম তার পরীক্ষাগারে এই প্রাকৃতিক ঘটনাটি উপস্থাপনা করে সবাইকে অবাক করে দেয়। একটি অন্ধকার ঘরে তার এই পরীক্ষা, আল-বাইত আল-মুজলিম, যার অর্থ অন্ধকারের বাড়ি। এই পরীক্ষার জন্য তিনি একটি অন্ধকার ঘরে, যার এক দেওয়ালে একটি ছোট ছিদ্র আছে। ছিদ্রের বিপরীতে একটি সাদা পর্দা। আলো যখন এই ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে পর্দার উপরে, তখন বাইরের দৃশ্যের উল্টো ছবি পর্দার উপর দেখা যায়। তিনি বলেন, যখন বাড়ির বাইরে সূর্যের আলো ছোট্ট ছিদ্রটি দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে, তখন আলোর রশ্মিগুলি অন্ধকার ঘরে সরল পথে ভ্রমণ করে পর্দার উপর আপতিত হয়, আর রশ্মিগুলি পর্দায় আঘাত করে প্রতিবিম্ব তৈরি করে, ফলস্বরূপ একটি উল্টানো ছবি আমরা দেখতে পাই। এর কারণ হল বাইরের দৃশ্যের ওপরের অংশ থেকে আগত আলোকরশ্মি পর্দার নিচের দিকে, এবং নিচের থেকে আগত রশ্মিগুলি পর্দায় উপরে এসে পড়ে উল্টানো এবং বামডান বিপরীত প্রতিবিম্ব গঠিত হয়। ক্যামেরা অবস্কিউরা নামে পরিচিত এই অন্ধকার কক্ষের পরীক্ষাটি পরবর্তীতে ক্যামেরার উন্নয়নের ও ভিত্তি স্থাপন করে। প্রথম ইমেজ প্রজেক্টিং ডিভাইসের ধারণা সৃষ্টি করে
যদিও পরবর্তীকালে আরও জটিল প্রযুক্তি ব্যবহার করা হয়। ক্যামেরা অবস্কিউরা যন্ত্র যা ছবি তৈরির প্রাথমিক ধারণা বুঝতে সাহায্য করবে। এখানে ছিদ্রের আকার, পর্দাটির অবস্থান প্রতিফলিত ছবির উপর প্রভাব ফেলে। একটি ছোট ছিদ্র সাধারণত একটি স্পষ্ট ছবি তৈরি করে, কিন্তু কম আলো প্রবেশ করায় ছবিটি উজ্জ্বল হয় না। আবার ছিদ্রটি বড় করলে আগত আলোর পরিমাণ বাড়ে, যার ফলে ছবিটি উজ্জ্বল হয়, কিন্তু আলোকরশ্মির নিয়ন্ত্রণ না থাকায় ছবিটি অস্পষ্ট হয়। বস্তু এবং ছিদ্রের দূরত্ব যদি নির্দিষ্ট থাকে, কিন্তু আপনি যত পর্দাটিকে ছিদ্র থেকে দূরে সরিয়ে নেবেন, ছবিটি প্রসারিত হয় আর এর স্পষ্টতা কমে যেতে থাকে। যেহেতু আলোকরশ্মিগুলি আরও বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, তার ফলে উজ্জ্বলতা আর কমে যায়। সুতরাং একটি সম্পূর্ণরূপে পরিষ্কার, উজ্জ্বল এবং স্পষ্ট ছবি পাওয়ার জন্য ছিদ্রের আকার, পর্দাটির দূরত্ব মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা আবশ্যক। এগুলি ছাড়াও আর কিছু বিষয়, যেমন বস্তুটি যত উজ্জ্বল পরিবেশে থাকবে আর ক্যামেরা অবস্কুরার ভিতরে কালো, আলো শোষণকারী উপাদান, এটি অভ্যন্তরীণ প্রতিফলন কমিয়ে দেয়। এইভাবে আগত আলোকরশ্মির যত নিয়ন্ত্রণ করা যাবে, ছবিটি তত স্পষ্ট উজ্জ্বল হয়ে উঠবে। এইভাবে একটি পরিষ্কার ছবি তৈরি করতে ছোট ছিদ্র ব্যবহার করার ক্যামেরা অবস্কিউরার নীতিটি বিজ্ঞানীদের লেন্সের অন্বেষণ করতে অনুপ্রাণিত করেছিল। পরবর্তী বিজ্ঞানীরা ছিদ্রের বিপরীতে লেন্স ব্যবহার করে আলোর উপর আরও বেশি নিয়ন্ত্রণ করেছিল, যা অবশেষে উন্নত ক্যামেরা এবং অপটিক্যাল যন্ত্রের উন্নয়নে অবদান রাখে। আলহাজেন এখানেই থেমে থাকেননি। তিনি আরও গভীরে গিয়ে প্রতিফলন ও প্রতিসরণের আচরণ অন্বেষণ করেছিলেন। পরীক্ষাগারে আয়না, লেন্স এবং বার্নিং গ্লাস ব্যবহার করে অসংখ্য পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করেছিল। তিনি লক্ষ্য করেছিলেন কিভাবে আলো বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার পথে বেঁকে যায়। তবে তিনি আলোকবিদ্যার উপর কোনো নির্দিষ্ট গাণিতিক সমীকরণ, নির্দিষ্ট গাণিতিক সূত্র বা নিয়ম তৈরি করেননি। আলো সম্পর্কে তার প্রচলিত বোঝাপড়া মূলত জ্যামিতিক আলোকবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। বছরের পর বছর অক্লান্ত গবেষণার পরিণতি ঘটে তাঁর সর্বশ্রেষ্ঠ গ্রন্থে কিতাব আল-মানাজির, যার অনুবাদ হল অপটিক্সের বই। 7 খণ্ডের এই গ্রন্থ জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার হয়ে ওঠে, যেখানে তিনি তার পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং দৃষ্টির বিপ্লবী তত্ত্ব অত্যন্ত সতর্কতার সাথে নথিভুক্ত করেন, যা পরবর্তীকালে আরেক বিজ্ঞানী উইলেব্রোড স্নেলের জন্য স্নেলের সূত্র নামে একটি গাণিতিক সূত্র তৈরির পথ প্রশস্ত করেছিল। এই সূত্রটি আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক বর্ণনা করে। পরবর্তী পর্বে আমরা দেখব স্নেলের সূত্র আলোকবিদ্যা সহ বিভিন্ন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন চশমা, টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপের জন্য লেন্স ডিজাইন করা, রংধনু এবং মরীচিকার মতো ঘটনা সৃষ্টি করে কিভাবে আলো পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে প্রতিক্রিয়া করে তা বোঝা। সাগরে যেমন ছোট্ট ছোট্ট ঢেউ একসাথে একটি বড় ঢেউ সৃষ্টি করে, বিজ্ঞানের ক্রমবিকাশে অন্যান্য সভ্যতাও এই সময়ে আলো সম্পর্কিত উল্লেখযোগ্য উদ্ভাবন করেছিল। যেমন চীনা সভ্যতা আলোকভিত্তিক নীতি ব্যবহার করে বিভিন্ন কার্যকরী যন্ত্র বহির্গামী দর্পণ, বিবর্ধন দর্পণ তৈরি করেছিল। ইউরোপীয়রা লেন্স তৈরির কৌশল উন্নত করে এবং আলোকবিজ্ঞানে লেন্সের ব্যবহারিক প্রয়োগ নিয়ে গবেষণা করেছিল। ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় গণিত, ভারতীয় জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা সহ বিভিন্ন শিক্ষা বিষয়ে অধ্যয়নের জন্য এশিয়া জুড়ে পণ্ডিতদের আকর্ষণ করত। এইভাবে প্রতিটি সভ্যতা তাদের নিজস্ব সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পটভূমির উপর ভিত্তি করে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি পদ্ধতি বিকাশ করেছে, যা ছিল আলো ও আলোকবিজ্ঞান যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামী স্বর্ণযুগের সমাপ্তি ঘটতে চলেছে ঠিকই, কিন্তু আলোর ইতিহাসের এই যাত্রা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এখন আমরা আরও এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের দিকে ঝাঁপিয়ে পড়ব, রেনেসাঁ বা নবজাগরণ, যা আনুমানিক 14 থেকে 16 শতাব্দী পর্যন্ত, যেখানে লিওনার্দো দা ভিঞ্চি এবং জোহানেস কেপলারের মতো বিখ্যাত মনীষীরা জ্ঞানের আলো নতুন করে জ্বালিয়ে তুলবেন। আলোর অধ্যয়নে নতুন আলোকপাত হবে, বিস্ময়কর এবং আমূল পরিবর্তন আনবে। এই অসাধারণ সময়ের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হন,
যেখানে যুগান্তকারী আবিষ্কারগুলি দৃষ্টিবিজ্ঞানের ভবিষ্যৎ গড়ে তুলবে। আলো সম্পর্কে আমাদের ধারণা চিরকালের মতো বদলে যাবে। আমাদের সাথে থাকুন, রেনেসাঁ বা নবজাগরণের জন্য অপেক্ষা করছে। আপনি যদি বিষয়বস্তুতে মূল্য খুঁজে পান এবং জ্ঞানলাভ করেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনার সমর্থন দেখাতে ভুলবেন না। আপনার আগ্রহ আমাকে আপনার জন্য আরও সামগ্রী তৈরি করতে উৎসাহিত করে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ভুল লক্ষ্য করেন, তাহলে কমেন্ট করুন। এই বিজ্ঞানের যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।